আম গাছে কাঁঠাল হয় না, এই কথাটা যারা মানেন তারা দয়া করে মাটিতে নামেন। তারেক জিয়ার কাছে আপনারা যা আশা করছেন, আর তারেক জিয়া ঘাটে ঘাটে যেই ওয়াদা করে এসেছে, যে কমিটমেন্ট করে এসেছে, একটা মানুষের পক্ষে আপনি সাধারণভাবে চিন্তা করেন, একটা মানুষের পক্ষে কি সব মানুষকে খুশি করা সম্ভব হয়? হয় না তো। তো তারেক জিয়া আমেরিকাকে খুশি করবে না ভারতকে খুশি করবে, না তার হিজবুত তাহরিরকে খুশি করবে, না তার আর্মিদের খুশি করবে, না এইসব সুশীল বদমাইশদের খুশি করবে? তারেক জিয়ার পরিণতি ভয়াবহ। আমাদের মেয়েরা যারা লাফাচ্ছে, ফুল মাথায় গুজে বসন্ত উৎসব করছে, তারা টের পাবে 2 দিন পরে বসন্ত উৎসব কোন দিক থেকে বের হয়। আপনি একটু অপেক্ষা করেন। আমরা তো শুরুও দেখিনি এখন, হয়তো অনেক অ্যাডভান্স কথা বলে ফেলছি, হয়তো এর পিছনেও আরো গল্প থাকতে পারে, আরো গল্প বেরিয়ে আসবে। বাট আপাত দৃষ্টিতে যতটুকু যা দেখছি তাতে আমার মনে হচ্ছে আমার দেশটা আসলে পাকিস্তান গোষ্ঠীর কাছে, ওই যারা 71-এ পরাজিত পুরো জোটের কাছে আমরা আবার হেরে গেছি। এবং আমাদের এই জয়ে এখান থেকে জেতাতে পারতো একটা মানুষ, শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরেনি তার নিজের দলের লোক, তার নিজের দলের লোক বেইমানি করেছে। জনগণই শেখ হাসিনার শক্তি, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। এবং জনগণ এই সিগন্যালটা কিন্তু অনেক আগের থেকে দেওয়া শুরু করেছে, জনগণ যে শেখ হাসিনার সাথে আছে, আগেই ভালো ছিলাম। এটা কোনো প্রোপাগান্ডা ছিল না, বা এটি একটা মানুষের ভিতরের থেকে তাকে, যেই মানুষগুলো এই কথাগুলো বলেছে আগে ভালো ছিলাম, তারা একেবারেই নিরীহ মানুষ, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, তারা দুটো খেতে পারতো। ওই জায়গাটাতে এরা আমলে নেয় নাই, ওই অনুভূতিটাকে তারা আমলে নেয় নাই। তাহলে 18 মাসে কিছুটা হলেও তারা গোছানো হতো, এখনো তো গোছানো না। এখন আমি প্রথম দিন বলেছিলাম, আপনার খেয়াল আছে, আমার দিক নির্দেশনা কই, আমি কি করব, আমার ডাইরেকশন কই? আমার ডাইরেকশনটা, আমি 2 বছর পরে একটা জিনিস অ্যাচিভ করব, 3 বছর পরে একটা জিনিস অ্যাচিভ করব, তাহলে আমি কোন পথে হাঁটবো? আমাকে কেউ তো বলছে না। আমরা তো জনগণ রাজনীতি করি না, আমরা ভোটটাই দিই। তো দুঃখজনক। আবার হতাশার মাঝে আশার আলো, আমি আশার আলো হচ্ছে আমার এই জনগণ, যারা 70% মানুষ যারা ভোট দিতে গেল না। তুর্যকাজি, আমি যদি আপনাকে একটা জিনিস বলি, আপনি এটা লক্ষ্য যতক্ষণ সেখানে না বেঁচে আছেন। জি বলুন, বলুন, আপনি শেষ করুন। আপনি, আমি শুনতে পাইনি আপনার কথাটা, আপনার কথাটা শুনতে আমি পাইনি। বলছি যে আপনাকে শেষ করতে বলেছিলাম, যাই হোক। ওকে, আমি বলতে চাচ্ছিলাম কি আপনাকে, যে আপনি খেয়াল করেছেন কিনা, যারা ভোট দিতে গেছে এর মধ্যে কি আপনার কাছে মনে হয়েছে মেহনতি শ্রমজীবী মানুষরা খুব একটা ছিলেন? না, শ্রমজীবী মানুষও ছিলেন না, তারপরে তথাকথিত জেনজিরাও খুব একটা আমি দেখিনি। হিন্দু কিছু ভোটার দেখেছি, তারা ভয়ে গেছে এবং তারা না ভোটই দিয়েছে, বা না। আর এই ভোটের যেই বিভিন্ন ধরনের পরিসংখ্যান সামনে আসছে, এগুলো নিয়ে আলোচনার আসলে কিছু নেই। এগুলো নিয়ে আপনি কি আলোচনা করবেন? আসলে এগুলোর কি আসলে কোনো অথেন্টিসিটি আছে? যা আমরা দেখলাম তারপরে এটা নিয়ে কি আর আলোচনা চলে? এগুলো নিয়ে তো আলোচনা চলে না আসলে। আপনার কি মনে হয় আমরা 5ই আগস্টে যেই ধরেন এই আন্দোলনের কয়েকটা ধাপ ছিল, ধাপ 1, ধাপ 2, হ্যাঁ, পর্ব ছিল। সো আপনার কি মনে হয় এখন এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন আর একটা পর্বে আসলে যুক্ত হলাম, যেই পর্বটি আমাদেরকে ওই আসলে একই লক্ষ্যেই নিয়ে যাইতেছে, দেশটাকে বিপন্ন করার লক্ষ্য? আপনার কি এটা মনে হয়? নিশ্চিতভাবেই আপনার ইউনূস, তারেক, ওয়াকার আর রাজাকার, এরা এক ইউনিট হয়ে কাজ করতেছে। এদের মাথার উপরে আমার দেশকে ভাগ বাটোয়ারা করার জন্য আমেরিকা, ব্রিটেন, ভারত। দেখেন, আমি আপনাকে একটা জিনিস কথা বলি, ভারত খুব নিশ্চিতভাবে, ভারতের পেটের মধ্যে আমরা,
ভারত জানে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করলেও বাংলাদেশ ভারতের সাথে ব্যবসা বন্ধ করতে পারবে না, সম্পর্ক নষ্ট করতে পারবে না সার্ভাইভালের কারণে। কিন্তু আমেরিকার সাথে ব্যবসা আর কি গন্ডগোল করে, সেই কারণে আমেরিকা তাদের কাছে প্রায়োরিটি হয়ে গেছে। তখন তারা নিজেরাই শেয়ার করে নিয়েছে, বাংলাদেশের এই অংশ আমি নিব, ওই অংশ তুমি নেবা, সেই অংশ ওকে দেব। হ্যাঁ, এবং শেখ হাসিনার কাছ থেকে তারা এই জিনিসগুলো নিত। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কেউ মনে করেন এককভাবে কিছু নিয়ে দিতে পারছিল না। শেখ হাসিনা বাংলা এদের সবাইকেই শাসনে রেখেছিল, তার উপরে কেউ ছড়ি ঘোরাতে পারছিল না। আর তার একটু একটা মাজা ভাঙা ছেলে, ওর মাজা আগেই ভাঙা। যে 21শে আগস্টের গ্রেনেড হামলার পরে ওই যে দায়, ওই দায় থেকে ও আমৃত্যু মুক্তি পাবে না। তো আমি মাজা ভাঙা ছেলে ওই পয়েন্টেই বলছি। একটা মাজা ভাঙা ছেলেকে পেছন থেকে আমেরিকার স্বার্থে, ভারতের স্বার্থে তাকে এখানে পাঠিয়েছে এবং তাকে হয়তো অনেক সহযোগিতা করবে। হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশের যেই অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে, যেই সামাজিক ক্ষতি হয়ে গেছে, যেই মেয়েদের ক্ষতি হয়ে গেছে, যারা ভোট দিয়েছে তারা আসলে এদের পক্ষেই ভোট দিয়েছে। এবং তারা বুঝতে পারছে, এখনো বুঝতে পারছে না, বুঝতে পারবে ধীরে ধীরে বুঝতে পারবে। আপনি 6টা মাস পার হতে দেন, 100টা দিন পার হতে দেন, আলামত গুলো আপনি পাবেন। আজকে যারা প্রফুল্ল বা উচ্ছ্বাস প্রকাশ করছেন যে আওয়ামী লীগের অমুক তালা খুলে দেওয়া হয়েছে, অমুক অফিসে, এই তালা খোলার মজাটা দেখবেন, এই তালা খোলার মজাটা দেখবেন। যারা চিহ্নিত হয়নি, যারা একটু করে সামনে আসছে না, এরা কিন্তু তৃণমূল সাধারণ মানুষ, এরা মায়ের খাবে। নেতারা ওখান থেকে বক্তৃতা দেবে, টেলিফোনে বড় জোর কথা বলবে, পকেট থেকে 50 টাকা 100 টাকা চাঁদা পাঠাবে। বাংলাদেশের কারাগারের ধারণ ক্ষমতা কত? 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ। আওয়ামী লীগের সারা বাংলাদেশে যেই কমিটি আছে, শুধু দলের পদ যারা হোল্ড করে, তাদের সংখ্যা কত? আপনারা যদি দল বেঁধে স্বেচ্ছা কারাবরণ নিতেন আরো 6 মাস আগে বা আরো 1 বছর আগে, কত লোককে কারাগারে ভরবে? এই যে 70% জনগণ, তারা বুঝাইতেছে আপনি যদি সামনে আসতেন, তারা আপনার পিছনে ছিল, তারা আপনার পিছনে ছিল। বঙ্গবন্ধু 24 বছরের উপরে বেশি কারাবরণ করতেছে, সেই দলের সদস্য আপনি, সেই দলে নাম লিখিয়েছেন আপনি। কারা ভয় করলে চলবে? আপনার কারা ভয়ে কি হলো? আমার দেশটা আপনি দেখেন না, আপনি 18 মাস সময় দিলেন ডক্টর ইউনূসকে, তাই না? ইউনূসের এই ফান্ডাদের আপনারা সময় দিলেন 18 মাস। এবার তারেক জিয়া কি করে? তারেক জিয়া যেই আশায় আপনারা বুক বাঁধছেন, শোনেন, আম গাছে কাঁঠাল হয় না, আম গাছে কাঁঠাল হয় না। এই কথাটা যারা মানেন, তারা দয়া করে মাটিতে নামেন। তারেক জিয়ার কাছে আপনারা যা আশা করছেন, আর তারেক জিয়া ঘাটে ঘাটে যেই ওয়াদা করে এসেছে, যে কমিটমেন্ট করে এসেছে, একটা মানুষের পক্ষে, আপনি সাধারণভাবে চিন্তা করেন, একটা মানুষের পক্ষে কি সব মানুষকে খুশি করা সম্ভব হয়? হয় না। তো তারেক জিয়া আমেরিকাকে খুশি করবে না ভারতকে খুশি করবে, না তার হিজবুত তাহরিরকে খুশি করবে, না তার আর্মিদের খুশি করবে, না এইসব সুশীল বদমাইশদের খুশি করবে? তারেক জিয়ার পরিণতি ভয়াবহ। তারেক জিয়ার যে পরিণতি আমি দেখতে আমি শুনেছি তারেক রহমান মনে করেন আওয়ামী লীগের জামাতের হিট লিস্টে। হ্যাঁ, জামাতের হিট লিস্টে তারেক রহমান, এই অভিযোগ আমার কাছে এসেছে। খালি জামাতের হিট লিস্টে? কত লোকের হিট লিস্টে? সে শুধু জামাতের হিট লিস্টে না তো। আমি তো বললাম, উনি ঘাটে ঘাটে নানা রকম ওয়াদা করে এসেছেন, মুচলেকা দিয়ে এসেছেন, যেমন মুচলেকা দিয়ে এখান থেকে ভেগেছিলেন। ওনার পক্ষে এতগুলো পক্ষকে কিভাবে খুশি রাখা সম্ভব আমি জানি না। মানে এই ম্যাজিশিয়ান হতে হবে তাহলে।
তার উপরে এটা, দেশের সম্ভব দেশের হবে বলে অর্থনীতি এত খারাপ, হ্যাঁ, তার উপরে দেশের অর্থনীতি এত খারাপ। এখন তুর্যগাজী ধরেন ভারতের বিরুদ্ধে অভিযোগ তারা আওয়ামী লীগকে তাদের শুধুমাত্র আওয়ামী লীগকে ফেভার করে। আওয়ামী লীগ কি আসলে কোনোদিন ভারত কি আসলে কোনোদিন কাউকে ফেভার করেছে? আওয়ামী লীগকে করেছে? কিংবা আমি যদি আরেকটু উল্টা দিক থেকে দেখি, রাজনীতি শেখ হাসিনা, না আমার প্রশ্নটি শুনুন, শেখ হাসিনা কি কোনোদিনও ভারতকে কোনো ফেভার করেছে? বরং ভারতের কাছ থেকে অনেক কিছু তিনি নিয়েছেন। তো শেখ হাসিনা তো ভারতের জন্য সমস্যা ছিলেন, কারণ তিনি দেশের স্বার্থকে বড় প্রাধান্য দিয়েছেন, এবং তার ফলাফল হিসেবে তার পতন, তার ফলাফল হিসেবে আজকে তিনি এখনো ফিরতে পারছেন না। যদিও তাকে ভারত আশ্রয় দিয়েছেন, তার জীবন বাঁচিয়েছেন, নিশ্চয়ই আওয়ামী লীগের সমর্থকরা এই জন্য কৃতজ্ঞ। কিন্তু ভারত কি সেই দেশ যারা সর্প হয়ে ধ্বংস করে বোঝা হয়ে ঝাড়ে? দেখেন, ভারত সবচেয়ে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেইমানিটা করেছে ভারত। বঙ্গবন্ধুর সাথে ইন্দিরা গান্ধীর ভারত দুঃখ পাবে। দেখেন, এই আমার কথাটা শুনতে ভালো লাগছে না, আমি জানি ভালো লাগছে না। ভারতের কাছে আমাদের কৃতজ্ঞতা আছে, আমার স্বাধীনতা যুদ্ধের কৃতজ্ঞতা। আমি ওইটাই বলছি যে ইন্দিরা গান্ধীর সাথে বঙ্গবন্ধুর যেই একটা ব্যক্তিগত পর্যায়ের যে রেসপেক্টফুল সম্পর্কটা ছিল, মোদী একজন ব্যবসায়ী, তার কাছে ব্যবসাটা বড়। আপনি বলেন না 129 বিলিয়ন ডলার বড় না আপনার 13 বিলিয়ন ডলার বড়? হিসাবটা তো ওইখানে। আমি সেই কারণেই বলছি, আপনি দেখেন মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টটা আমার আপনার কাছে এত উঁচুতে, এত গভীরে, ভারতের কি এসে যায়? ভারত তো মনে করে না যে বাংলাদেশ, শোনেন, ভারত কি মনে করে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে? ভারত মনে করে যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে। ভারত যদি মনে করতো যে 1971 সালের যুদ্ধ বাংলাদেশের আপামর মানুষের যুদ্ধ ছিল, তাহলে সেদিনকের যেই সারেন্ডারের যেই স্বাক্ষরটা হয়েছিল, সেই স্বাক্ষরটা ভারতের কাছে থাকতো না, সেই দলিলটা। না না ভাই, এটা আমি আপনার সঙ্গে একমত নই, কারণ ইতিহাসটা আমি জানি। আমি একে খন্দকারের কাছ থেকে নিজের মুখে শুনেছি, আমি তার সাক্ষাৎকারও গ্রহণ করেছিলাম। তিনি মাত্র কিছুদিন আগে মারা গেছেন। কিন্তু আমার মনে এইখানে একটা ভুল ইনফরমেশন আছে যে তখন জেনারেল ওসমানী তাকে তিনি আসতে পারেননি সময় মতো, কারণ তখন যোগাযোগ ব্যবস্থাও ছিল না এত ভালো। তাকে খবর দেওয়া হয়েছিল, তিনি আসতে পারেননি। একে খন্দকারকে সিলেট থেকে অনেক ওই বিতর্কটায় আমরা না যাই ভাইয়া, বিতর্কগুলি না তুলি। এখানে অনেকগুলো পরিস্থিতি রয়েছে। ভারত দেখুন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে, বাংলাদেশের কথা ভুলে যান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার সেনা ঘাঁটি পৃথিবীর যেখানে যত যা ছিল ওই যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা যেখানে যত সেনা ঘাঁটি করেছিল, ওই ঘাঁটি আজও আছে। বাংলাদেশ মনে হয় পৃথিবীর সেই বিস্ময় যেখানে ভারতীয় সেনারা আমাদের জন্য যুদ্ধ করেছে, আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, এবং আবার আমাদের দেশের ভূখণ্ড ছেড়ে চলেও গেছে। এটা নিঃসন্দেহে বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধীর প্রতি। আমি শেষ করি, আমি ওই আলোচনাটিতে যেতেই চাচ্ছি না আজকে, কারণ আমার সময়টা লম্বা হয়ে যাচ্ছে ভাইয়া। সো আমি একটু বর্তমান বাস্তবতায় আপনি আমাকে বলুন, আপনি যে বলছেন ভারত শেষ পর্যন্ত বেইমানি করেছে, সেটি কি? আজকে বিএনপির সঙ্গে তার হৃদ্রতার সম্পর্ক, তারেক রহমানকে ফেরত নিয়ে আসা, আপনি কি সেই হিসেবে মিন করছেন? নাকি আপনি যদি ভারতের পার্সপেক্টিভ থেকে দেখেন, তারা তো আমার কথাটা হয়তো একটু ভুল বোঝাবুঝি, বলুন। আমি একটু ভুল বোঝাবুঝি কাটাই। আমি যেই অর্থে কথাটা বলেছি, এটার মূল কারণটা হচ্ছে যে দেখেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আজকে 24-25 এসে রেসপেক্ট নেই। এটা কেন বলেছি?
আমরা পরিষ্কারভাবে দিনের আলোর মতো দেখতে পাচ্ছি এখানে পাকিস্তানের গোষ্ঠীটার একটা বড় অংশগ্রহণ আছে, যারা প্রতিশোধ নিতে চেয়েছিল শেখ হাসিনাকে উৎখাত করেছে। এটা নিয়ে কোনো কথা, এটা নিয়ে আমি এইটার কারণে বলছি না। তুর্য ভাই, আমার মনে হয় আমরা টু দ্য পয়েন্টে, আমার কথা শুনেন, আমরা টু দ্য পয়েন্ট। আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিগুলোকে ধ্বংস করেছে। আমি বলি যে এই গোষ্ঠীটা আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিকে ধ্বংস করেছে, যারা আমাদের জাতীয় পতাকা বদলে দিতে চেয়েছে, আমাদের জাতীয় সঙ্গীত কেড়ে নিতে চেয়েছে, সেই গোষ্ঠীটার নেতৃত্বে যারা ছিল, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত কিভাবে সেই গোষ্ঠীটার পাশে হাত ধরে, ওকে, তাদের হাত কিভাবে ধরে না, এবং আমরা আশা করছিলাম, আমি নিশ্চিত আমাদের শেখ হাসিনা, আমাদের বঙ্গবন্ধু জনমানুষের বঙ্গবন্ধু ছিল, আমাদের শেখ হাসিনা জনমানুষের মানুষ, একজন নেত্রী। আমরা আমাদের জনশক্তির উপরে যদি নির্ভর করি, তাহলে ভারতও আমার কাছে ফেরত আসবে। ভারত দেখেছে, মনে করেন এদের সাথে কেউ নেই, আরবি নেই, সুশীল নেই, গায়ক নেই, নায়ক নেই, মানে ইউটিউবার নেই, কেউ নাই, তাহলে এদের পিছনে এবং এরা নিজেরাই নেই, সবচেয়ে বড় এরা নিজেরাই নেই। সেই কারণে ভারত দেখেছে ওখানে তেলা মাথায় সবাই তেল ঢালে, তেলা মাথায় তেল ঢালতে পারে সবাই, সেটাই হয়েছে ব্যাপারটা। হ্যাঁ, তো আমি ওই পয়েন্টই কথাটা বলেছি। আমার ভারতের প্রতি সমস্ত কৃতজ্ঞতা আছে। আমার মুক্তিযুদ্ধে তারা জীবন দান করেছে আমাদের জন্য, সবকিছু ঠিক আছে। সেই প্রেক্ষাপট আর আজকে 24-এর প্রেক্ষাপট আলাদা, ওটার সাথে এটার আপনি যদি মেলান, এবং আমি আজকে আমি জানি না আমার কথা আপনি হয়তো পছন্দ করবেন না, অনেকেই পছন্দ করবেন না, আমি আজকে এইটা বিশ্বাস করতে শুরু করেছি, হঠাৎ আমার মনের মধ্যে বিশ্বাস আসতে করেছে আজকে শেখ হাসিনার, কারণ শেখ হাসিনার কাছ থেকে অনেক কিছু নেওয়া যাচ্ছিল না, সবাই মানে কেউ ব্ল্যাঙ্ক চেক পাচ্ছিল না, একটা চেক ব্যালেন্স করে শেখ হাসিনা সবার সাথে কিন্তু ইয়েছিল, এবং শেখ হাসিনা কারো কাছে মাথা নত করেননি। তারেকের কাছ থেকে অনেক কিছু নিতে পারবে, ভারত যা খুশি তাই নিতে পারবে, জামাতের কাছে যা খুশি তাই নিতে পারবে। এবং আমাদের মেয়েরা যারা লাফাচ্ছে, ফুল মাথায় গুজে বসন্ত উৎসব করছে, তারা টের পাবে 2 দিন পরে বসন্ত উৎসব কোন দিক থেকে বের হয়। আপনি একটু অপেক্ষা করেন, আমরা তো শুরুও দেখিনি এখনো, হয়তো অনেক অ্যাডভান্স কথা বলে ফেলছি, হয়তো এর পিছনেও আরো গল্প থাকতে পারে, আরো গল্প বেরিয়ে আসবে, বাট আপাত দৃষ্টিতে যতটুকু যা দেখছি তাতে আমার মনে হচ্ছে আমার দেশটা আসলে পাকিস্তান গোষ্ঠীর কাছে, ওই যারা 71-এ পরাজিত পুরো জোটের কাছে আমরা আবার হেরে গেছি। এবং আমাদের এই জয় এখান থেকে জেতাতে পারতো একটা মানুষ, শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরেনি তার নিজের দলের লোক বেঈমানি করেছে। তারা একটু একটু করে 10 বছর, 15 বছর, 20 বছর ধরে শেখ হাসিনার বিশ্বস্ততা অর্জন করে ঠিক সময় মতো বেঈমানি করেছে। কারো নাম বললে আপনি মাইন্ড করবেন, তবুও একটা সিম্বলিক নাম বলি, এটা একটা নাম মাত্র। হ্যাঁ, এটা মানে আমি তাকে বলছি না, আমি এই নামের মাধ্যমে বলছি। আওয়ামী লীগের একজন নেতা হানিফ সাহেবের হাত ধরে কত জামাতি আওয়ামী লীগে ঢুকেছে। আমি তৃণমূলকে বলছি, তৃণমূল ভাই বোনদের বলছি, আপনারা স্থানীয় পর্যায়ে আপনাদের কোন কোন নেতা হাত ধরে জামাতের লোক আপনাদের দলে ঢুকেছে, এটা আমার নেত্রীকে জানান, তথ্য সহ জানান, কোন শত্রুতায় বশবর্তী হয়ে না, আপনারা এটা জানান। আমরা সমস্ত পদের রাজাকার, সমস্ত পদের দালাল, এদেরকে যদি আমি বলতে শুরু থেকে বলছিলাম, আপনি যদি আপনার শত্রুকে চিহ্নিত না করতে পারেন, প্রথমে আপনার ঘরের শত্রুকে চিহ্নিত করতে হবে। ঘরের বসে তলা কেটেছে কারা? বিএনপি তো আপনার প্রতিপক্ষ, জামাত তো আপনার প্রতিপক্ষ, পাকিস্তান তো আপনার প্রতিপক্ষ, এরা তো আপনার তলা কেন, আপনার মাথা বললে মাথা ফেলে দিবে। তারেক জিয়া যে বলেছেন আমার একটা আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যান হচ্ছে 21শে আগস্টের ব্যর্থ প্ল্যান, 21শে আগস্টে যা সফল হয়নি সেটি সফল করার প্ল্যান। না হলে এই 1-2 মাসে তার আই হ্যাভ এ প্ল্যান, এটি কোন জনগণের জন্য যদি কোনো প্ল্যান হয় তাহলে এটা প্রকাশিত হতো। কোন সিক্রেট প্ল্যান থাকতে পারে না, একজন নেতার কোন সিক্রেট প্ল্যান
বা আর কি আর জনগণকে এখন আমাদের দেশটা যেই জায়গায় এসে পড়েছে, দুধ কা দুধ পানি কা পানি। আপনাকে স্পষ্ট হতে হবে, আপনাকে হোয়াট ইউ হ্যাভ এ প্ল্যান, লেট আস নো। জানতে চাই আপনার কি প্ল্যান। আমি যদি মনে করি আপনার প্ল্যান শেখ হাসিনার কল্যাণ নামানো, এটাই আপনার প্ল্যান, যেটা আপনি ব্যর্থ হয়েছিলেন 2004 সালে, কত সালে, 2004 সালে, তাই না? না, 21-এ হয়েছে গ্রেনেড হামলা, গ্রেনেড হামলা 2004 সালের 21 আগস্ট। হ্যাঁ, 21-এ আগস্ট। তো আই হ্যাভ এ প্ল্যান বলে বায়বীয় কথা বললে তো হবে না। আর আপনারা আর কি অ্যাবস্ট্রাক্ট কথা বলেন না আপনারা যারা, এবং আমি অনুরোধ করছি, হাত জোড় করে অনুরোধ করছি, যারা এই যুদ্ধটা গত 18 মাস ধরে ইউটিউবে বসে করেছেন বাংলাদেশের জন্য, তারা দয়া করে একটি দালালের সাথেও হাত মেলাবেন না, একটা দালালের সাথে বসেও কোনো টক শো করবেন না। বাংলাদেশ সত্যিকারের বিপন্ন, এই জিনিসটা আপনারা মাথায় নেন, আপনারা বিশ্বাসে নেন। যারা মিষ্টি মিষ্টি কথা বলেছে, সুশীল, অনেক শিক্ষিত, পিএইচডি ডিগ্রি, অমুক শিক্ষক, অমুক ইউনিভার্সিটি টিচার, অমুক গায়ক, অমুক বুদ্ধিজীবী, অমুক ডক্টরেট, অমুক অর্থনীতিবিদ, এইগুলো দেখে আপনারা মুগ্ধ হয়েন না, এগুলো দেখে আপনারা ভুলেন না। আপনারা সমস্ত যে যার জায়গা থেকে প্রতিটি রাজাকার, প্রতিটি দালালের চেহারা উন্মোচন করেন। আমাদের এই যুদ্ধ এখন অনেক সময় লাগবে। আওয়ামী লীগকে একদম ঢেলে সাজাতে হবে। এখন শেখ হাসিনা তো ভারতে, তুর্যকাজি এখন শেখ হাসিনা দলের জন্য আপনারা যারা এখনো সামনে আসতে পারছেন না, তারা ইস্তফা দেন, তারা পরিষ্কার হাত তুলে বলেন যে আমি পারছি না। সেটাও একটা উত্তর, সেটাও আপনার একটা সততার পরিচয়। আপনি বলেন যে আমি পারছি না, আমি দেশে যেতে পারছি না। শেখ হাসিনাকে তো 22 বার মারার চেষ্টা হয়েছে, হত্যা করার চেষ্টা হয়েছে। নানক আপনাকে কয়বার মারার চেষ্টা হয়েছে। অন্যান্য নেতা, নানক সাহেব একটি নাম বললাম মাত্র, অন্যান্য নেতা যারা বিদেশে আছেন তাদের কে মারার চেষ্টা করেছে, কাউকে তো এইভাবে। শেখ হাসিনা যে আজকে ভারতে আছে, তার একটা যুক্তি পাওয়া যায়। আপনি এইভাবে বলেন না, কারণ শাহ এসএম কিবরিয়াকে হত্যা করা হয়েছে, আনসার কি ওই যে গাজীপুরের এমপি ছিলেন, মাস্টার নামটা আমি ভুলে গেছি, তাকে হত্যা করা, অনেক আওয়ামী লীগের হাসানুল্লাহ মাস্টার হত্যা হয়েছে। আচ্ছা, আমি শেষ করব, অনেক 20 মিনিটের শো, আমার 43 মিনিট হয়ে গেছে। আপনি এবার আমাকে বলুন যে ভারত, আপনার কি মনে হয় যে ভারত আওয়ামী লীগের সঙ্গে, আপনি বিএনপির কথা বাদ দেন, আমরা তো দেখতেই পাচ্ছি বিএনপি কে তারা একেবারে যেমন করে পারে তেমন করে সম্পর্ক রাখতে চাচ্ছে বা বাড়াতে কারণ বিএনপির সঙ্গে তারা বেশি কমফোর্টেবল। বাংলাদেশের কাছ থেকে তাদের যদি কিছু আদায় করতে হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের কেউ আর বলতে পারবে না এই যে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করে সবকিছু নিয়ে গেল। ওয়ারাজ শেখ হাসিনা কেউ বলতে পারবে না বা বলতে পারবে না, এখন বিএনপি বলতে পারবে না বা কেউ বলতে পারবে। দাঁড়ান তুর্যকাজি, আমি প্রশ্নটা শেষ করি, আপনি একটু ধৈর্য ধরেন, শান্ত হন। জি বলেন। বিএনপির সঙ্গে সম্পর্কটি রাখলে, ভালো সম্পর্কটি রাখলে, সেক্ষেত্রে দেশের মধ্যে যে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট, এইটা তাদের নিয়ন্ত্রণে থাকবে, কারণ তারাই তো ভারত বিরোধিতা করে। তো তাদের সঙ্গে যখন বন্ধুত্ব, তখন তো তারা রাস্তায় নামবে না। শুধুমাত্র আওয়ামী লীগ থাকলেই মিথ্যা অজুহাত দেখিয়ে ভারত বিরোধিতা করতে সুবিধা হয়। সো ভারত টেকনিক্যাল কারণে ধরেন বিএনপির সঙ্গে কমফোর্টেবল হতে পারে, যদিও তাদেরকে ট্রাস্ট করবে না, ওইটা একটা আলাদা হিসাব, কিন্তু আপাত চোখে এটা হইতে পারে। ওকে, কিন্তু আমার প্রশ্ন সেটি না। আমার প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগের সঙ্গেই তারা ডুয়াল রোল প্লে করছে কিনা। একদিকে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, জীবন বাঁচিয়েছে, আওয়ামী লীগ নেতাদেরকে আশ্রয় দিচ্ছে, কর্মীদেরকে আশ্রয় দিচ্ছে, অন্যদিকে তাদেরকে রাজনীতি থেকে দুর্বল করার পায়তারাও তাদের, তৎপরতাও তাদের আছে কিনা। সেই কথাটাই বলছিলাম যে শেখ হাসিনা পতন, আমি এখন বিশ্বাস করতে শুরু করেছি
শেখ হাসিনার যে আন্দোলনের গোড়া থেকে ভারতের একরকমের মৌন সম্মতি ছিল। আমি এটা আমার ইনস্টিংক্ট থেকে বিশ্বাস করছি, আমার বিশ্বাস মিথ্যে হতে পারে, ভুল হতে পারে, কারণ আমি এখন যখন যোগফল মিলাচ্ছি, আপনি দেখেন আমি দুধে কি তেলে জলে তো মেলে না, তেলে জলে তো এক হয় না। পাকিস্তান বিএনপির যেই গাঁটছড়া, মনে করেন মা ছেলের গাঁটছড়া দিতে পারবেন না। ভারত তার উপর বিশ্বাস রেখেছে, ভারত তাদেরকে মনে করেন সহানুভূতি দেখাচ্ছে এবং ভারত তাদেরকে আরো সাহায্য সহযোগিতা করবে আগামী দিনে। তবে একটা কথা আমি বলে রাখি ভারতের উদ্দেশ্যে, তারেক জিয়া কে আনার কারণে ভারতে অভ্যন্তরে আগামী দিনগুলোতে দেখবেন জঙ্গি সাপ্লাই অটোমেটিক হবে, কারণ সম্পর্ক ভালো হলে তো আপনি বর্ডার খুলে দিবেন, তাই না? মানুষের আবার আসা যাওয়া, দেশের এখন আজকে আমি শেষ করছি, আলোচনা বেশি লম্বা হয়ে যাচ্ছে। ভারতকে দিতে হবে। আপনার সঙ্গে আমি মিলে নিয়মিত একটি শো করব, অন্তত সপ্তাহে একটি, এটা আমি আশা করছি। আজকে আমি শেষ করছি, একটি বিষয়কে মনে রাখতে চাই আপনাদেরকে। তুর্য কাজী, আপনি অবশ্যই বিষয়টি পরবর্তীতে চিন্তা করবেন এবং আপনি ভাববেন যে আমরা পরবর্তী শোটি এটি নিয়ে করব। সেটি হচ্ছে যে শেখ হাসিনা তিনি বর্তমানে দিল্লিতে আছেন, ভারতের হেফাজতে আছেন। আমি শুনেছি তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে, প্রধানমন্ত্রীর মর্যাদায় তাকে রাখা হয়েছে, তার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, তার জীবন ভয়ঙ্কর ঝুঁকিতে, সেটি আমরা জানি শুনি। কিন্তু তাকে ওখানে চার দেয়ালের মধ্যে বন্দি করে রেখে, দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন রেখে, এটিও তার নিরাপত্তার জন্য হুমকি। তাতে করেও তিনি আসলে কতদিন বাঁচবেন? মানুষের মধ্যে থাকা যে মানুষ, তিনি মানুষ ছাড়া থাকতে তারই বা মানে এটি একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় বিষয়। শেখ হাসিনা কত দ্রুত দেশে ফেরেন, আমার মনে হয় সেটির মধ্যেই অনেক কিছু মঙ্গল। তিনি বলেছেন তিনি জানতেন না যে তিনি ভারতে যাচ্ছেন, তিনি মনে করেছিলেন তিনি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। কেমন করে তাকে ভারতে নিয়ে যাওয়া হলো আমরা এখনো সেই প্রশ্নের উত্তর জানি না, কিন্তু ভারত যে তার জীবন বাঁচিয়েছে এই জন্য নিশ্চয়ই আপনারা কৃতজ্ঞ থাকবেন। কিন্তু মাথা নত করে কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতা অবশ্যই আছে। ভারতকে আমি শত্রু মনে করছি না, ভারত আমাদের শত্রু না, আমি শত্রু মনে করছি না, কিন্তু ভারত ব্যবসায়িক কারণে হোক, তাদের স্বার্থের কারণে হোক, তারা আপাতত মনে করেছে যে আওয়ামী লীগ বাইরে থাকলে তার সুবিধা বাড়বে। আমি বুঝতে পেরেছি, আপনি আর ফার্দার কথা বলবেন না। বিষয়টা হচ্ছে এরকম, ভারত তো তার স্বার্থ দেখবেই, এটি স্বাভাবিক, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা কি আমাদের স্বার্থটা রাখতে পারছি, দেখতে পারছি? আমাদের একটু দূরদৃষ্টি হতে হবে। আর কোনো কথা নাই তুর্য কাজী, আপনি কথার মাঝখান থেকে কথা বললে আমার আমি কেন মাঝখানে কথা বলছি, মাঝে মাঝে কথাটা কেটে যাচ্ছে, তো আমি ভাবছি আপনার ইন্টারনেটটি দুর্বল। আমরা আবার কথা বলবো, আজকের মতো করে বিদায় নিচ্ছি, ঠিক আছে? শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছে এই প্রশ্নটি রাখলাম, ভারত তার স্বার্থ দেখবে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমাদের স্বার্থ দেখছি কিনা? যেই মানুষটি বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অবস্থায় দিয়েছেন, কারো সঙ্গে আপোষ করেননি, এই শেখ হাসিনা, তিনি বারবার করে বলেছেন আমি যদি ওই সাদা চামড়াদের আমার সেন্ট মার্টিন দিয়ে দেই, আমার বন্দর দিয়ে দেই, তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারি, কিন্তু আমি বঙ্গবন্ধুর কন্যা, সেটি আমি করব না।